বিজয়ের মাসেই দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলেই মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা। রোড রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে। সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবের ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গভ্যাক রাখার প্রস্তাব। ফেব্রুয়ারির মধ্যে দেশে আসবে করোনার টিকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও মানববন্ধন, বিক্ষোভ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান। যাবজ্জীবন মানে ৩০ বছর সাজা, আপিল বিভাগের রায়। তবে আদালত চাইলে হতে পারে আমৃত্যু কারাদণ্ড। প্রবাসী সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। প্রতি মাসের ১ তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। সেই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর আমরা রিপোর্ট করেছি পদ্মা সেতুর সবশেষ দুটি স্প্যান বসানোর কাজের অগ্রগতি নিয়ে। বিজয়ের মাসেই সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। ৪১টি স্প্যানের মধ্যে বাকি আছে যে দুটি, তা বসিয়ে দেয়া হলেই দৃশ্যমান হয়ে যাবে পুরো ৬.১৫ কিলোমিটার সেতু। এই আনন্দক্ষণে সন্তোষ প্রকাশ করে সেতু কর্তৃপক্ষ বলছেন, অপেক্ষার অবসান হতে যাচ্ছে মূল অবকাঠামো নির্মাণের। সেতুতে গাড়ি ও রেল চলাচলের জন্য উপযুক্ত করে তুলতে সামনের দিনগুলোতে গতি আসবে স্ল্যাব বসানোর কাজে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীর এই মাথা থেকে শুরু করে ওই মাথা, মাওয়া থেকে জাজিরা প্রান্ত, কঠিন জলরাশির বুক ছিঁড়ে রড কনক্রিটের সমন্বয়ে জেগে ওঠা ৪২টি পিলারের দৃশ্যমান এখন ৩৯টি স্প্যান। যে স্প্যানগুলো উঠানো হয়েছে তার অর্ধেকের বেশি স্প্যানে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। আশা জাগানিয়া এই ছবি বলছে, খুব কাছেই স্বপ্ন। সেতুর সবচেয়ে কঠিন কাজ, সবগুলো পিলার নির্মাণের পর এবার সব স্প্যান বসানোর কাজও শেষ হতে যাচ্ছে চলতি মাসে। করোনার কারণে জুন থেকে সেপ্টেম্বর এই ৪ মাস কাজ বন্ধ থাকলেও গত ২ মাসে সর্বোচ্চ পরিমাণ কাজ হয়েছে। এই সময়টায় প্রতি মাসে ৪টি করে বসেছে ৮টি স্প্যান। এর আগে কোনো মাসে সর্বোচ্চ ৩টি স্প্যান বসানোর রেকর্ড ছিল। দুই পারের সাথে আগেই সেতুর সংযোগ ঘটেছে। জাজিরা প্রান্তে এখন ২৯টি টানা আর মাওয়া প্রান্তে বসানো আছে 10টি স্প্যান। দুই প্রান্তকে জোড়া দিতে মাঝ নদীতে বাকি আছে 2টি স্প্যান বসানো। সেটি বসে গেলে বড় একটা মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় পদ্মা সেতু। এটা একটা মাইলস্টোন। ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম, এটা একটা মাইলস্টোন গেছে। আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম, এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে। এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। এগিয়ে আনা হচ্ছে বসে যাওয়া স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। সেতুতে প্রায় ৩,০০০ করে স্ল্যাব বসাতে হবে। স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছে পদ্মা সেতুর কাজ। চলতি মাসে সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক ছুঁয়ে যাওয়ার পর বাকি থাকবে রোড আর রেল স্ল্যাব বসানোর চ্যালেঞ্জ। সব মিলে সেতুতে গাড়ি চলাচল করতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। অবশেষে সরকারের সবুজ সংকেত পেল গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আপামর জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে শুধু দেশে আবিষ্কৃত ভ্যাকসিনকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাই নিয়ম মেনে কাজ করলে পাশে থাকবে সরকার। প্রয়োজনে পরবর্তী ধাপে যুক্ত হবে সরকারি প্রতিষ্ঠান IEDCR। এছাড়া ব্যান কোভিডের নাম বঙ্গভ্যাক রাখারও প্রস্তাব দেন সচিব। এদিকে ফেব্রুয়ারির মধ্যে দেশের করোনার টিকা আনার ব্যাপারে আশাবাদী সরকার। দেরিতে হলেও দেশীয় ভ্যাকসিন উৎপাদনের দাবিদার গ্লোব বায়োটেক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দল। মঙ্গলবার দুপুর ১:৩০ নাগাদ সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসনের মহাপরিচালক সহ প্রতিনিধি দলকে গ্লোবের ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, গোটা দেশকে টিকার আওতায় আনতে দেশীয় ভ্যাকসিনের বিকল্প নেই। ৩ কোটি পেলে আমরা ৩ কোটি ডোজ আমরা ১.৫ কোটি মানুষকে দিতে পারবো। এর বাইরে আমাদের হিউজ জনসংখ্যা কিন্তু পড়ে আছে। তাদেরকে যখন আমরা এই ১৭ কোটি মানুষকে টার্গেট করে পর্যায়ক্রমে যখন আমরা দেওয়ার ব্যবস্থা নিব টুডে অর টুমরো, অবশ্যই আমি মনে করি যে দেশের
এই প্রোডাক্টের উপর আমাদের নির্ভর করতেই হবে। আমরা অবশ্যই যত দ্রুততার সাথে স্টেপ নেওয়া যায় আমাদের বাংলাদেশের ভিতরে, এইটা আমরা অবশ্যই পদক্ষেপ নিব। নিয়ম মেনে কাজ করলে প্রতিটি ধাপেই গ্লোবের পাশে থাকবে সরকার, প্রয়োজনে সার্বিক সহায়তায় থাকবে আইডিসিআর। দ্রুত করার জন্য আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করা দরকার রেগুলেটর দিক থেকে আমরা এটা করব। তবে আবার এটা আমরা বলে রাখি যে সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না। তবে ব্যান কোভিডের নাম বদলে বঙ্গভ্যাক করার প্রস্তাব দেন তারা। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ, বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই করোনা প্যান্ডেমিকে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই একটা অবস্থাতে যদি এরকম একটা ভ্যাকসিন হয়, আমাদের সচিব মহোদয় এখানে প্রস্তাব করেছেন বঙ্গভ্যাক্স। এদিকে কালক্ষেপণ করায় আইসিডিডিআরবির পরিবর্তে নতুন সিআরও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। এর আগে মঙ্গলবার সকালে স্বাস্থ্য সচিব জানান ফেব্রুয়ারির মধ্যেই দেশে টিকা আসছে। খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন পেয়ে যাব, আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরও সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হাসপাতালগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাস্ক পরুন, সেবা নিন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সারা বিশ্বে প্রতিযোগিতায় থাকা করোনার ভ্যাকসিনের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের পাশাপাশি জার্মানির বায়োএনটেকের উদ্ভাবিত প্রতিষেধকে। দুটি ভ্যাকসিনই করোনা থেকে 95% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। তবে অন্যান্য ভ্যাকসিন থেকে এর দাম কিছুটা বেশি। প্রতি 2 ডোজে সর্বনিম্ন $4 থেকে $33 পর্যন্ত খরচ পড়বে। মডার্নার পাশাপাশি প্রতিযোগিতায় থাকা অন্যান্য ভ্যাকসিনের কার্যকারিতা, দাম ও তুলনামূলক বিশ্লেষণ থাকছে এবারের প্রতিবেদনে। করোনা মহামারীর লাগাম টেনে ধরতে আশার আলো দেখাচ্ছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না, ফাইজার, জার্মানির বায়োএনটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা। সবশেষ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছে মডার্না। আরএনএ টাইপের মডার্নার ভ্যাকসিনের 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। -20°C তাপমাত্রায় এটি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মডার্নার ভ্যাকসিনের দাম পড়বে $33। ভাইরাল ভেক্টর টাইপের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের 2 ডোজের কার্যকারিতা পাওয়া গেছে 62 থেকে 90% পর্যন্ত। ফ্রিজে এটি স্বাভাবিক তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে। এটির দাম পড়বে $4। ফাইজার ও জার্মানির বায়োএনটেকের প্রতি 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। এটি সংরক্ষণ করতে হবে -70°C তাপমাত্রায়। আরএনএ টাইপের এই ভ্যাকসিনের দাম পড়বে $20। প্রতিযোগিতায় থাকা রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রতি 2 ডোজে কার্যকারিতা পাওয়া গেছে 92%। স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে স্পুটনিক 5। 2 ডোজে খরচ হবে $10। ওমর ইনান, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 31 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,675 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,293 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,501 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 27,88,202 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,293 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,67,225 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,675 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,513 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,83,224 জন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে মঙ্গলবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অর্ধ শতাধিক সংগঠন। মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে ধর্মের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিজয়ের মাসের প্রথম দিনেও রাজপথ সরব ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে। মঙ্গলবার বিকেলে রাজধানীর দোয়েল চত্বর থেকে হাইকোর্ট হয়ে শাহবাগ পর্যন্ত মানববন্ধন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দোয়েল চত্বরে যুবলীগের মানববন্ধনে বক্তারা ধর্মের অপব্যাখ্যা প্রদানকারীদের শাস্তির দাবি তোলেন। আমি দাবি করছি প্রশাসনিক তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারীদের, আসল মদতদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটে মানববন্ধন থেকে সরকারকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। এই ধরনের বক্তব্য দিয়ে তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে তারা আমাদের দেশটাকে পিছিয়ে দিতে চায়। সরকার একটা কঠিন সিদ্ধান্ত নেবে, এদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে এদের এই আস্ফালন বন্ধ করতে হবে। রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করে ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজন্ম ৭১ সহ বেশ কয়েকটি সংগঠন। পরে তারা মিছিল নিয়ে শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে ধর্ম নিয়ে বিভ্রান্ত ছড়ানো গোষ্ঠীকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আমাদের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায়, তাকে নিশ্চয়ই কোনোভাবেই সহ্য করবার কোনো ধরনের কারণ নেই এবং সহ্য করা হবে না। সিলেটেও প্রতিবাদে ফুঁসে ওঠেন সাংস্কৃতিক কর্মীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনা অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কায় জঙ্গল ছেড়ে ভাগাড়ে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতির পাল। কেন তাদের এই দুর্দশা জানতে চাইলে চোখ রাখুন সংবাদের শেষাংশে। গোল্ডেন মনিরের দুর্নীতি অনুসন্ধানে বিএনপি নেতা কাইয়ুম সহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে ৭ বছর পর শুরু হলো হলমার্ক কেলেঙ্কারির নন ফান্ডেড ১৭০০ কোটি টাকা জালিয়াতির তদন্ত। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিজয় দিবসে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অনুমতি সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া অনুষ্ঠান করা যাবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত অনলাইনে আন্তঃমন্ত্রণালয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। সভায় পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বিজয় দিবসের নাশকতা ঠেকাতে ও সুষ্ঠুভাবে দিবসটি উদযাপনে ঢাকা সহ সারা দেশে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা যাবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিন সব কারাগার, হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ বাড়াতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন করবে সরকার। এ লক্ষ্যে চলতি বছরের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত নতুন একটি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে অর্থ বছরের ১৭তম একনেক সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের সভায় অনুমোদনের জন্য মোট ৪টি প্রকল্প উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে ২,১১৫ কোটি টাকা। একনেক টেবিলে উপস্থাপিত ৩টি সংশোধনী প্রকল্প পাশ হয়, এতে বাড়ছে ব্যয় আর বাস্তবায়নের মেয়াদও। প্রকল্পগুলোর মধ্যে নরসিংদী জেলার ৫ নদী পুনরায় খননে সরকারের বরাদ্দ ৪০৩ কোটি। প্রবাসী সময়ে আরও থাকছে ১০ কেজি ওজন কমিয়ে অনুশীলনে মাশরাফি, ৮.৫ মাস পর বোলিং শুরু করলেও ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ায় চ্যালেঞ্জ নড়াইল এক্সপ্রেসের। আগামী বর্ষা মৌসুমের আগেই ভূমিদস্যুদের কবল থেকে দক্ষিণ ঢাকার খাল উদ্ধারের আশ্বাস দিলেন মেয়র ফজলে নূর তাপস। ২টি খালের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি হুঁশিয়ারি দেন। বছরের পর বছর বিষয়টির সমাধান না হওয়ায় ক্ষোভও জানান তিনি। দেখে বোঝার উপায় না থাকলেও এটি একটি খাল। ভূমিদস্যুদের অপতৎপরতায় পরিণত হয়েছে ভাগাড়ে।
একই চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা 11টি খালে। মঙ্গলবার সকালে ত্রিমোহনী, জিরানী খাল ও শ্যামপুর খালের বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণ কার্যক্রম পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস। আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পুনরুদ্ধার করে রক্ষণাবেক্ষণের আশ্বাস দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যেই 11টি খাল রয়েছে সেই খালগুলো পুনরুদ্ধার, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম আমরা আরম্ভ করেছি। আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই আমাদের নিজ অর্থায়নেই আমরা এই খালগুলো দখলমুক্ত করব। ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মেয়র। যারা ভূমি অবৈধভাবে দখল করেছে তাদেরকে বিরুদ্ধে জেলা প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী। এদিকে খাল দখলমুক্ত করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। যদি এই খালটা হয় তাহলে এখানে পানি জমবে না, সেই ক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে। আমরা চাই সুস্থ একটা মাপ হয়ে এই জায়গায় সুন্দর একটা খালুক। পানি কাঞ্জি যত কিছু করে মনে করেন বাড়ি ঘরের কাম কাজ মালপত্র অনেক কিছু কষ্ট হইতেছে। খালটা যদি ক্লিয়ার থাকে, কোনো ময়লা ময়লা না থাকে, তাই তো পানিটা খাল দেওয়া চলে যায়, তাতে আর কোনো সমস্যা হয় না। আবার যেন খাল দখল করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর দাবি তাদের। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সময় ভাঙা হতে পারে নদী দখল করে গড়ে ওঠা এমপি আসলামের মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন BIWT দেরি করলে যে কোনো দিন নদী রক্ষা কমিশনই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে উচ্ছেদে যাবে। এদিকে নদী কমিশন, নৌ মন্ত্রণালয় ও BIWT সহ কয়েকটি সরকারি সংস্থা নিয়ে এমপি আসলামের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করেছেন কমিশনের চেয়ারম্যান। মাহমুদ রাকিবের রিপোর্ট। এবছরের ৩রা ও ৪ঠা মার্চ তুরাগ ও বুড়িগঙ্গা দখল করে গড়ে তোলা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের অবৈধ অংশে উচ্ছেদ চালাতে গেলে যৌথ জরিপের দাবি তুলে তাতে বাধা দেন প্রতিষ্ঠান দুটির মালিক এমপি আসলাম। BIWT-কে অবহিত করছি যে তোমার যদি কোনো নদী থাকে তুমি ভাই আমারে চিহ্নিত করে দিয়ে যাও। তার দাবি অনুযায়ী সংশ্লিষ্ট 8টি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শন ও দফায় দফায় সব পক্ষকে সাথে নিয়ে যৌথ জরিপ করে নদী কমিশন প্রতিবেদনে জানায় মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন নদীর 54 একর জায়গা দখল করে রেখেছে। তবে এমপি আসলাম সংস্থাগুলোকে প্রতিপক্ষ আখ্যায়িত করে এবারও প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। পাশাপাশি সংবাদ সম্মেলনে BIWT, নৌ মন্ত্রণালয় ও নদী কমিশনকে নিয়ে বিষোদ্গার করেন। জাতীয় নদী কমিশন কেন প্রতিপক্ষ? এটি আপনার বেতন ভাতা আসে নৌ মন্ত্রণালয় থেকে। সরকারি সংস্থা নিয়ে একজন এমপির এমন মন্তব্যকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সংস্থাগুলো। এটা তো প্রমাণিত সত্য। দখল করার পরও যে আচরণ তিনি করছেন, এই আচরণ তো আমি মনে করি যে এটি সংযত হওয়া উচিত। রাষ্ট্রবিরোধী তো বটেই, এই ধরনের আচরণ ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এটি নিয়ে ব্যক্তিগত আক্রমণ, প্রতিষ্ঠানকে আক্রমণ, প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলা, এইটা পদের অপব্যবহার। আমাদের আইনেই বলে দেওয়া আছে গভর্নমেন্ট আমাদের অর্থায়ন করবে, সেই অর্থায়নটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে আসে। BIWT কারো প্রতিপক্ষ নয়, আমাদের দায়িত্ব দেওয়া আছে সরকার থেকে এবং আমাদের আইন অনুযায়ী আমাদের যে দায়িত্বগুলো আছে তা আমাদের পালন করতেই হবে। BIWT উচ্ছেদের আগে আদালতের বিষয়গুলো আরও যাচাই করার কথা বললেও নদী কমিশন বলছে তার কোনো প্রয়োজন নেই। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন উচ্ছেদের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। টিল নাও আদালতের বা কোনোভাবে কোনো প্রক্রিয়ায় বা সরকারের তরফ থেকেও এইটি নিয়ে কোনো বাধা নেই। উচ্ছেদ অভিযানে তারা যেতে পারেন। সবগুলো বিষয় যখন নিষ্পত্তি হয়ে যাবে আমার মনে হয় তারপরেই আমাদের যাওয়া ভালো হবে, কারণ আইনগতভাবে আমরা কোনো বাধ্যবাধকতার মাঝে যে এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করতে চাচ্ছি না। BIWT যদি বলে যারা উচ্ছেদ করতে পারছেন না, জাতীয় নদী রক্ষা কমিশনও উচ্ছেদে যেতে পারে। তুরাগের মিরপুর অংশ এমপি আসলামের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র কর্পোরেশনের দরজা থেকেই প্রতি মাসে 4.5 কোটি টাকার চিনি বিক্রি করছে BSFIC, অথচ কোটি কোটি টাকা লোকসানের গ্যাড়াকলে বন্ধের পথে সরকারি 6টি চিনি কল। নাজুক অবস্থায় বাকি 9টিও। সংকটের মূলে প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করে শ্রমিক নেতারা বলছেন এটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র। অবশ্য শিল্প প্রতিমন্ত্রীর দাবি, কোনো মিল বন্ধের পরিকল্পনা নেই সরকারের। জুবাইর ফয়সালের রিপোর্ট। কালিয়াকুর, গাজীপুরে আমি এই চিনিটা পাই না, তো এর জন্য আমাদের এই জায়গায় আসতে হয়। 2 শিফটে মিলে আপনি 2.5 লাখ 3 লাখ, পাইকারি যেটা ভিতর থেকে যায় সেটা কোনোদিন 10 লাখ হয়, 12 লাখ হয়, 8 লাখ হয়।
তৃণমূলে কোনো পণ্যের এই রকম চাহিদা থাকার পরও বছরের পর বছর চিনিকলগুলো টানছে লোকসানের ঘানি। ধুঁকছে সরকার, শ্রমিক আর আখ চাষিরা। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন বলছে গত ৫ অর্থবছরে ১৫টি চিনিকলে ৩,৯৭৬ কোটি টাকা লোকসান দিয়েছে সরকার। এই সময় কেজি প্রতি চিনি উৎপাদনে সর্বনিম্ন ১৯০ টাকা থেকে ২৩০ টাকা পর্যন্ত ব্যয় হয়েছে, অথচ বাজারে তার সর্বোচ্চ দর ৭০ টাকা। এই লোকসানি হাতি পুষতে না পেরেই এবার ৬টি চিনিকল বন্ধ করবে সরকার, এমন আশঙ্কা শ্রমিকদের। এমন একটি ষড়যন্ত্র চলছে যে এই শিল্পটাকে বন্ধ করার জন্য হঠাৎ করে যদি এই চিনিকল ৬টিকে বন্ধ করে দেওয়া হয়, বর্তমান যে আগাম আখ চাষ হচ্ছে এটা পুরোদমে বন্ধ হয়ে যাবে। কর্পোরেশনের মাথাভারী প্রশাসনের কারণেই কিন্তু হচ্ছে যে আমাদের এই চিনি শিল্পের কিন্তু অনেক লস, এ ব্যাপারে কিন্তু সন্দেহের কোনো কারণ নেই। এবছর সরকারি অর্থ সহায়তা না পাওয়ায় লেজে গোবরে অবস্থায় বিএসএফআইসি। অর্থ সংকটে চলতি মৌসুমে আখ চাষিদেরও দেয়া যায়নি ঋণ। কর্পোরেশন মনে করছে এতে কমতে পারে আখ উৎপাদন, সংকট বাড়তে পারে আরও। সব জায়গায় আমাদের চিনিগুলো সেইভাবে বিক্রি করতে পারছি না, যার ফলে আমাদের মিলগুলা চালানোর জন্য কিছু অর্থনৈতিক একটু সমস্যা আছে। যদিও শিল্প প্রতিমন্ত্রীর দাবি বন্ধ করা হচ্ছে না কোনো চিনিকল। আমি যতটুকু জানি বন্ধ হচ্ছে না। বাংলাদেশের 15টা সুগার মিলের দরকার হয় না। বাংলাদেশের চিনির যা চাহিদা 4-5টা সুগার মিলেই যথেষ্ট। দেশের 18 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে সবশেষ মাড়াই মৌসুমে সরকারি মিলগুলোর মোট উৎপাদন মাত্র ৮২,০০০ মেট্রিক টন চিনি, অথচ কর্পোরেশনের ঘাড়ে ৭,৯০০ কোটি টাকা ব্যাংক ঋণের সঙ্গে চেপে আছে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা আর আখ চাষিদের বকেয়া ৫৫০ কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জন্যই বাকশাল গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাকশাল নিয়ে তাই নেতিবাচক আলোচনা থেকে বেরিয়ে আসতে হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন আলোচকরা। রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় নবনির্মিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত লেকচার সিরিজে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী সহ বিভিন্ন দেশে কূটনীতিকরা আলোচনায় অংশ নেন। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সার্বিক উন্নতির জন্য বাকশাল ছিল একটি বিশেষ চিন্তার ফসল। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষের উন্নতি ও আঞ্চলিক মর্যাদা বাড়াতে। বাকশাল নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে। আদালত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও খাগড়াছড়িতে ৮ শতাধিক পরিবার ফিরতে পারেনি নিজ গুচ্ছ গ্রামে। ইউপিডিএফের বাধার মুখে নিজেদের আবাসস্থল হারিয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে। জেলা প্রশাসক জানিয়েছেন, ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় বাঙালিদের তাদের আগের জায়গায় নেওয়া যাচ্ছে না। শাখোয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভূমি বিরোধ নিষ্পত্তি। বিরাজমান বিরোধের জন্য দায়ী করা হচ্ছে ৭২ ধারা শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ এই ধারাটিকে। এই ধারার কারণেই এক যুগের বেশি সময় ধরে নিজেদের আবাসস্থল হারিয়ে একটি গুচ্ছগ্রামে মানবেতর জীবন কাটছে ৮১২টি বাঙালি পরিবারের। আমাদের কোনো স্থানীয় পাতলের মাটিটা পর্যন্ত নাই। এই একটু জমিতে কোনো মেলে আছে, কষ্ট রে খাই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে সোনামিয়া টিলায় বসবাস শুরু করে বাঙালি পরিবারগুলো, কিন্তু চুক্তি বিরোধী ইউপিডিএফ ওই বসতি থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ করে দেয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা উপজেলার সোনামিয়া টিলা থেকে উচ্ছেদ হওয়া বাঙালি পরিবারগুলোর এখন দুর্বিষহ জীবন। বাড়ির টিনের চালে কবুতর কিংবা গোয়াল ভরা গরু অথবা ছায়া সুনিবিড় রাস্তা দেখে এই গুচ্ছগ্রামের প্রকৃতি চিত্র অনুধাবন করা যাবে না। বছরের পর বছর এখানকার বাসিন্দারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। অব্যক্ত বেদনা কেঁদে বেড়াচ্ছে এখানকার পথে প্রান্তরে। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদকৃত জায়গা বাঙালি পরিবারগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে 2018 সালে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু রহস্যজনকভাবে এখনও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। নিজস্ব জায়গা নাই থাকার, বাসা নাই থাকার, চলাফেরা খুব কষ্ট। 812 পরিবারে 4060 একর জমি
আমাদের জমি আমরা চাই। তবে জেলা প্রশাসকের দাবি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাঙালিদের সেখানে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আর পুলিশ বলছে সন্ত্রাসী হামলার মাধ্যমে উচ্ছেদের ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। আঞ্চলিক গ্রুপগুলোরই এরকমের একটা ঘটনা পরিপ্রেক্ষিতে যথাযথভাবে এটা কিন্তু মামলা রুজু হয়েছে এবং ওটা এখন তদন্ত পর্যায়ে আছে। অভিযোগ রয়েছে ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদের পর দখলদারিত্ব বজায় রাখতে সেখানকার নাম পরিবর্তনের পাশাপাশি রাস্তার পাশে ধর্মীয় স্থাপনা তৈরি করছে ইউপিডিএফ নেতা প্রসিদ্ধ কিশোর অনুসারীরা। আর সেখানে বসবাসরতরা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। কমল দে, সময় সংবাদ, খাগড়াছড়ি। দেশের কোনো হাসপাতালেই এইডস আক্রান্তদের পূর্ণাঙ্গ সেবা দেয়া হচ্ছে না। জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে 25টি শয্যা থাকলেও নেই আইসিইউ, পর্যাপ্ত চিকিৎসক ও সর্বাধুনিক ল্যাব। এমনকি চিকিৎসা শুরুর আগে দরকারে 15টি পরীক্ষা সম্পন্ন করতে রোগীদের ঘুরতে হয় হাসপাতাল থেকে হাসপাতালে। বিশ্ব এইডস দিবসে মুজাহিদ শুভর রিপোর্ট। 19 বছরের প্রবাস জীবনের ইতি টানতে বাধ্য হয়েছেন দেশে এইচআইভি শনাক্ত হওয়া এই মধ্যবয়সী। স্ত্রী আক্রান্ত হওয়ার পাশাপাশি নিজে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় আফসোসের শেষ নেই ভুক্তভোগীর। শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, পরিবারও ক্ষতি, সব দিক দিয়ে এলোমেলো হয়ে গেছে। আমার ছেলেরা ছোট হয়ে যাবে, এই টেনশনগুলি যখন আসে বুকের ব্যথা উঠে যায়, মাথায় কি করে করতে পারি না। তবে আক্রান্তদের সকল পরীক্ষা নিরীক্ষার সুযোগ জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদেরকে বাইরে পাঠাইতে হচ্ছে। চেস্ট এক্সরে, CD4 সেল কাউন্টার, ক্রস ম্যাচিং, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি এখানে ব্যবস্থা করা গেলে অবশ্যই আমাদের এই রোগীদের হয়রানি অনেকটাই কমবে। তবে এইডস রোগীদের সর্বাধুনিক সেবা নিশ্চিতে সংক্রামক ব্যাধি হাসপাতালকে আধুনিকায়নের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। আরও কিভাবে শয্যার সংখ্যা বাড়ানো যায়, সুযোগ সুবিধা বাড়ানো যায়, রিনোভেশন করা যায়, সার্ভিস ডেলিভারি বাড়ানো যায় ইত্যাদির পরিকল্পনা ন্যাশনাল এইডস অ্যান্ড এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম থেকে রয়েছে। এদিকে সংক্রমণ রোধে সরকারের সঙ্গে কাজ করছে কেয়ার বাংলাদেশ। এই কাজগুলোর মাধ্যমে আমরা চাচ্ছি যে যারা এইচআইভি পজিটিভ এবং যারা শিরায় মাদক গ্রহণকারী তাদেরকে তারা স্বাভাবিক জীবনে তারা ফিরে যেতে পারে। সংক্রামক ব্যাধি হাসপাতালের এইডস ওয়ার্ডের 25 শয্যার অধিকাংশই ফাঁকা থাকে সারা বছর। রোগীরা কিছুটা ভালো বোধ করলেই বাসায় চলে যান। চিকিৎসকের পরামর্শ মানেন না, নিয়ম মতো ওষুধও সেবন করেন না। আর এ কারণেই গত 5 বছরে 136 জন এইডস রোগী মৃত্যুর শিকার হয়েছেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রহস্যময়ী এক নারী কোর্টে কিংবা থানায় আসেন, একের পর এক মামলা দায়ের করেন, আবার নিরুদ্দেশ হয়ে যান। গাজীপুরে খোঁজ মিলেছে এমন এক মামলাবাজ প্রতারকের। সম্প্রতি এক প্রবাসীর বিরুদ্ধে একাধিক ধর্ষণ, যৌতুক ও নির্যাতন মামলার অনুসন্ধানে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর ঘটনা। এ বিষয়ে আইনবিদরা বলছেন, ভুয়া মামলা বন্ধে পুলিশকে আরও সতর্ক হওয়া দরকার। গাজীপুর থেকে আরও জানাচ্ছেন রাজিবুল হাসান। ইংল্যান্ড ফেরত ডক্টর নুরুল ইসলাম দেশে ফেরার পর প্রতারণার শিকার হন রহস্যময়ী এক নারীর। ধর্ষণ মামলায় 8 দিন জেল খেটে আরও 2 ভুয়া মামলা মাথায় নিয়ে এখন সকাল সন্ধ্যা ছুটছেন কোর্ট পাড়ায়। নুরুল ইসলামের মালিকানাধীন বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশিপ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হন কথিত সাথী, যেখানে ডক্টর নুরুল ইসলামকে দেখানো হয় ডাক্তার হিসেবে। এখানেই শেষ নয়, ভুয়া নিকানামা তৈরি করে ঘাড়ে চাপানো হয় আরও একটি যৌতুক মামলা। সরকারের কাছে এই জিনিসটাই চাওয়া, তদন্ত ছাড়া যেন মামলা রেকর্ড করা না হয়। কখনো রাবিয়া, আবার কখনো পারবিন সাথী পরিচয়ে এই রহস্যময়ী নারী একের পর এক ভুয়া মামলার জাল বিছাচ্ছেন। মামলা নেয়ার আগে প্রাথমিক তদন্ত কেন করা হচ্ছে না এমন প্রশ্নে জেলার পুলিশ প্রধান বলছেন, তাৎক্ষণিক মামলা নেয়ায় এমনটা হয়েছে। তদন্তকারী কর্মকর্তার কোনো গাফিলতি আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। তার যদি কোনো গাফিলতি থাকে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিব। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই বলছে, তারাও অভিযুক্ত নারীকে খুঁজে পাচ্ছেন না। এই অভিযোগকারীকে আমরা অনেক চেষ্টা করে তাকে ইন্টিমেশন দিয়েও আমরা হাজির করতে পারিনি। এদিকে ভুয়া মামলা বন্ধে আইনি প্রক্রিয়া শুরুর আগে যাচাই বাছাইয়ের পরামর্শ আইনজীবীদের। পুলিশ যখন মামলাটি তদন্ত করবে তখনই যিনি এফআইআর লজ করার জন্য থানায় এসেছেন বা যিনি থানায় এফআইআর দিয়েছেন তাকে আগে জিজ্ঞাসাবাদ করতে হবে। 2003 সালে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন
আবেদন করেন ভুক্তভোগী ডক্টর নুরুল ইসলাম। মামলা দায়েরের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা গেলে যেমনটা কমবে ভুয়া মামলার প্রবণতা, ঠিক তেমনি খুব সহজেই ধরা যাবে এসব প্রতারক চক্রকে। গাজীপুর থেকে রাজিবুল হাসান, সময়। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। মঙ্গলবার প্রতি ভরি স্বর্ণের দাম ১,১৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ডলার ও জ্বালানি তেলের দর পতন এবং স্বর্ণের বাজারে ওঠানামা সত্ত্বেও দেশের বাজারের অচল অবস্থা কাটাতে স্বর্ণের দাম কমানো হয়েছে। গেল সপ্তাহে প্রতি ভরিতে ২৫০০ টাকা কমানোর পর আবারও প্রায় ১২০০ টাকা কমায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৭২,৬৭০ টাকা, ২১ ক্যারেট ৬৯,৫০০ টাকা, আর ১৮ ক্যারেটের স্বর্ণ কিনতে গুনতে হবে ৫৯,৮৪০ টাকা। এছাড়া প্রতি ভরি সনাতনী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫০,৫০০ টাকা। স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বুধবার থেকে। স্বর্ণের দাম পরিবর্তন করা হলেও রূপা বিক্রি হবে আগের দামে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাশরাফি বিন মর্তজা। মিরপুর একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি করেছেন বোলিং অনুশীলন। 10 কেজি ওজন কমানো মাশরাফির লক্ষ্য দ্রুততম সময়ে ফিট হওয়া। মাশরাফির অনুশীলন তত্ত্বাবধান করা বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেছেন, চাইলে বঙ্গবন্ধু টি-20 কাপে মাঠে ফিরতে পারবেন নড়াইল এক্সপ্রেস। চোট জর্জর তার পুরো ক্যারিয়ার, হোঁচট খেলেও বারবার ফিরে এসেছেন নতুন উদ্যম নিয়ে। তিনি মাশরাফি বলেই আরও একবার মাঠে ফেরার লড়াইটাকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। করোনার আঘাত লেগেছিল মাশরাফির পরিবারেও। নিজে আক্রান্ত হবার পর 2 সন্তানও ভুগেছে দীর্ঘদিন। সুস্থ হয়ে গেল অক্টোবরে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করলেও ছিটকে যান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। প্রায় 6 সপ্তাহ পর আবার শুরু করেছেন অনুশীলন। করোনা নেগেটিভ সনদ বিসিবিতে জমা দিয়ে পেয়েছেন অনুমতি। মাশরাফির অনুশীলন তত্ত্বাবধান করছেন বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদার। আপাতত ফিটনেস ফিরে পাওয়াই চ্যালেঞ্জ মাশরাফির। ওর মতো বোলিং করেছে, বাট এমনি ফিটনেসের ব্যাপারে যদি বলেন তাহলে সেটা এখনো সময় লাগার কথা। যেভাবে প্র্যাকটিস করতেছে এইভাবে যদি নিয়ে ফিটনেসটা করে অবশ্যই সে ফিরতে পারবে, কারণ তার টেকনিক নিয়ে তো তার তেমন কোনো সমস্যা নেই। সমস্যাটা যা ফিটনেসে, সে একটু কাজ কমেটিক্যালি অবশ্যই সে ফিরতে পারবে। প্রায় 8.5 মাস পর বল হাতে নিলেও ছিল না কোনো জড়তা। বোলিং অনুশীলনে শুরু করেন ছোট রান-আপে, ধীরে ধীরে বাড়ান গতি আর রান-আপ। প্রথম দিন 4 ওভার বোলিং করেছেন মাশরাফি। মাঠে ফিরতে দেখে সবার কৌতূহল, বঙ্গবন্ধু টি-20 কাপে খেলবেন কি নড়াইল এক্সপ্রেস। এটা আসলে ফিটনেসের ব্যাপারটা এমন, সেটা ওর ব্যাপারে, ও অন্য রকমের একটা ব্যাপার। ও মাশরাফি, অতএব ওর বেলায় ও অনেক কিছুই করতে পারে। এখন ওর ডিসিশন, ও যে কী করবে। ও খেলতে চাইলেও খেলবে, এবং সেটা তো এখানে 4 ওভার বোলিংয়ের একটা ব্যাপার। এখন সে কম ওভারটা যদি ও কাভার করতে পারে, সেটা ওর ম্যাচ ফিটনেসের ওর ব্যাপার। সবশেষ গেল মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন ম্যাচ। ফিটনেস ফিরে পেলে তাকে দেখা যেতে পারে বঙ্গবন্ধু টি-20 কাপে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে 5 দলের কেউ চাইলে দলে নিতে পারবে দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ককে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। কাতার প্রবাসী ফুটবল প্রেমীদের জন্য সুখবর দিল কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। কাতার বাংলাদেশের ম্যাচ মাঠে বসে উপভোগ করতে পারবেন 2000-এরও বেশি দর্শক। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বকাপ বাছাই পর্বে কাতার বাংলাদেশের ম্যাচটি ঘিরে ব্যাপক আলোচনা, উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় কাতারের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে ততই আগ্রহ বেড়েই চলেছে প্রবাসীদের মাঝে। করোনার কারণে দর্শকবিহীন খেলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 2000-এরও বেশি দর্শক মাঠে বসে খেলাটি উপভোগ করতে পারবে, এমন খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী তারা। কাতারে 4 লাখ প্রবাসী আছি, আমরা আশাবাদী বাংলাদেশ ফুটবল টিম ইনশাআল্লাহ জয়লাভ করবে। 20% লোক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে, আমরা খুবই আনন্দিত। এই ব্যাপারে আমরা খুবই আনন্দিত যে প্রবাসীরা অন্তত 20% লোক স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারাও, আর বাকিরা আমরা বাইরে বসে খেলা উপভোগ করব। বাংলাদেশ থেকে র্যাঙ্কিং ও শক্তিমত্তায় এগিয়ে থাকা 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে জমজমাট প্রাণবন্ত একটি ম্যাচ উপহার দিবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদ, কাতার।
জানাবো বাস্কেটবলের খবর। প্রিমিয়ার লিগের 6টি দলকে বাদ দিয়েই মাঠে গড়ালো বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন লিগ। আর লিগে অংশ না নেয়ায় সেরা ক্লাবগুলোকে প্রথম বিভাগে অবনমনের চিঠিও দিয়েছে ফেডারেশন। এর প্রতিবাদ জানিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে ক্লাব কর্তারা। গেল এক দশকের চ্যাম্পিয়ন রানার্স আপ সহ আরও 4টি ক্লাবের পক্ষ থেকে বারবার লিগ পেছানোর অনুরোধ করলেও তা আমলে নেয়নি ফেডারেশন। মূলত করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ফেডারেশনকে ফেব্রুয়ারি-মার্চে লিগ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ক্লাবগুলো। আর নিয়ম বহির্ভূতভাবে প্রথম বিভাগের 2টি দলকে খেলানো হয়েছে বলেও অভিযোগ করেছে তারা। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আসর এত সাদামাটাভাবে আয়োজনেরও তীব্র নিন্দা জানিয়েছে বাস্কেটবল সংগঠকেরা। যে 4টা টিম অংশগ্রহণ করছে এই 4টা টিম কমিটির লোকজন দ্বারা পরিচালিত। ফেডারেশনের কর্মকর্তারাই এই ক্লাবগুলো ওন করেন। তো ওনারা আসলে ক্লাব স্বার্থ দেখার চেয়ে নিজেদের স্বার্থটাই দেখছেন। বলে আসছিলাম যে আমরা অ্যাটেন্ড করব না, তো ওনারা আমাদেরকে না জানিয়ে বাকি সব করেছেন। কিন্তু এইভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ করার ট্র্যাডিশনটা ছিল না, এবার আমরা করলাম। জঙ্গল ছেড়ে ভাগাড়ে ঘুরছে বন্য হাতির পাল। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় আম্পারা শহরে প্রতিদিনই চোখে পড়ছে এমন দৃশ্য। অনাহারে থাকা হাতিগুলো এভাবে খাবার খুঁজতে বাধ্য হচ্ছে। হাতিদের বাঁচাতে দেশটির সরকারকে এগিয়ে আসার তাগিদ পরিবেশবিদদের। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ময়লার ভাগাড়। বন জঙ্গলে পর্যাপ্ত খাবার না পেয়ে আবর্জনার এসব স্তূপ ঘেটেই প্রতিদিনের খাবারের চাহিদা মেটাচ্ছে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় আম্পারা জেলার একদল হাতি। কিন্তু এসব আবর্জনার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে প্লাস্টিক, যা খাবারের সঙ্গে চলে যায় হাতির পেটে। ক্ষতিকর উপাদানের কারণে ঝুঁকির মুখে পড়ছে প্রাণীগুলো। 2019 সালে মৃত বেশিরভাগ হাতির পেটেই ক্ষতিকর প্লাস্টিক পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এভাবে খাবার সংগ্রহ বন্ধ করা না গেলে অনেক হাতিরই অকাল মৃত্যু হতে পারে। জঙ্গলের হাতিগুলো এই ময়লার ভাগাড়ে আসে খাবার খুঁজতে, কিন্তু এসব ওদের হজম হয় না। হাতির মৃত্যুর সংখ্যা তাই ক্রমেই বাড়ছে। আম্পারায় প্রায় 2,20,00,000 মানুষের বাস, আর হাতি রয়েছে 7,500। অনেক সময় খাবারের অভাবে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে, আর এতে সাধারণ গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ তাদের। কোনো পরিকল্পনা এখনো নেই, তবে সরকার এটি নিয়ে কাজ শুরু করলে অবশ্যই হাতিগুলো এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে রক্ষা পাবে। 2019 সালে রেকর্ড 361টি হাতি মারা যায় আম্পারায়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের মাসে দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু। মাছ নদীতে শেষ 2টি স্প্যান বসলেই মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা। রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে। সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবাল ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গভ্যাক রাখার প্রস্তাব। ফেব্রুয়ারির মধ্যে দেশে আসবে করোনার টিকা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।